নির্বাচন পেছাবে না আশ্বাস প্রধান উপদেষ্টার, জানালেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার, বিচার হবে অপরাধে জড়িতদের। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা 7 বছর, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন। 166টি সংস্কার প্রস্তাবের 120টিতে একমত এলডিপি। নির্বাচনের সময় বেঁধে দেয়নি জামাত, রবিবার সুপারিশ জমা দেবে বিএনপি। হত্যা মামলা থেকে রেহাই দিতে কথিত ঘুষের মামলায়ও তারেক বাবর বেকসুর খালাস, আর কোনো মামলা নেই বিচারিক আদালতে। মিথ্যা তথ্যে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা আদায়, দুদকের মামলা। জিএম কাদেরের অর্থ কেলেঙ্কারির তদন্ত শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার, কোনো দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে আইসিজির প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনুস নিশ্চিত করেছেন যে নির্বাচনের জন্য সরকার 2টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এ তারিখগুলো পরিবর্তন করা হবে না। আওয়ামী লীগের বিষয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনুস বলেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। যেসব নেতা অপরাধ, বিশেষ করে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি, তাদের দেশের আদালতে বিচার করা হবে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর কমফোর্ট ইরো বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ে আইসিজির সমর্থন ব্যক্ত করেন। বিয়ের আশ্বাসে ধর্ষণের সর্বোচ্চ সাজা 7 বছর, এমন বিধান রেখে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অন্যদিকে 3 এপ্রিলও ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। চৈত্র সংক্রান্তিতে পার্বত্য 3 জেলায় ছুটি থাকবে। সমতলে বাস করা সাঁওতাল, গারোরাও এ ছুটি ভোগ করতে পারবেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইনটি চূড়ান্ত করার আগে নারী সংগঠনগুলোর মতামত নেওয়া হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এবং সেটার ক্ষেত্রে আরও যা যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার, সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে। তো আমি ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন। উপদেষ্টা পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একদিন এবং চৈত্র সংক্রান্তিতে একদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারি প্রকিউরমেন্ট সিন্ডিকেট করে কয়েকটি কোম্পানি কাজ পেত আগে, সেখানে বেশি প্রতিযোগিতার বিধান রাখা হয়েছে। ই টেন্ডার বা দরপত্র 60 থেকে 100 উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর ঐতিহাসিক হবে বলে আশা করেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 120টিতে একমত পোষণ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির চেয়ারম্যান অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় সংলাপ শুরু হয়েছে। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার কমিশনে সংলাপে যোগ দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা ৩টায় শুরু হয় সংলাপ। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত্য কমিশনের 166টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন কর্নেল অলি আহমেদ। কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন আছে। তারপরে আছেন বিচার বিভাগ। মোট প্রস্তাব ছিল 23টি প্রস্তাবের মধ্যে আমরা 22টিতে একমত হয়েছি। একটা প্রস্তাব আমরা একমত হই নাই। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল, কারণ একজনের পক্ষে বাহির থেকে সেন্টারে দেখা আর ভিতরে কি ঘটছে ওটা জানা ব্যক্তিগত অভিজ্ঞতা। তাদের উচিত ছিল বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। 38টি রাজনৈতিক দলের মধ্যে এ পর্যন্ত 16টি দল 166টি সুপারিশের উপরে নিজেদের মতামত দিয়েছে। কে কি চিন্তা করতেছে দেশ নিয়ে, কে মাল কামাচ্ছে, কে দেশের জন্য কাজ করতেছে, এগুলি একটা দেখার সুযোগ হোক মানুষের। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। রবিবার ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে সাংবাদিকদের তিনি কথা জানান। সকালে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক ও অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে। জনগণের সমর্থিত সরকার এবং নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আগামী দিনে ইউ এর সঙ্গে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইউ। একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্কারের বিষয়ে প্রস্তাব জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। সকালে সংসদ ভবনে স্থাপিত কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রস্তাবনার লিখিত কপি জমা দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে কমিশন। তিনি বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর কোনো চাপ নেই। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত জানিয়েছে। বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামাত। ন্যূনতম সংস্কার করে যৌক্তিক সময় নির্বাচন হতে পারে। বিভিন্নভাবে সংস্কার বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।
নির্বাচন না দিয়ে সংস্কার চলতে থাকলে দেশে বিরাজনীতিকরণ শুরু হতে পারে বলে আশঙ্কা অধ্যাপক দিলারা চৌধুরীর। নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী নয় মন্তব্য করে যৌক্তিক সংস্কার করে নির্বাচন দেওয়ার তাগিদ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা নিয়ে রাজধানীর সিরিডাপে গোলটেবিলের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বক্তারা বলেন, দেশের বিরাজমান সংবিধান প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে। এ কারণেই গত 16 বছর দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনা ও জবাবদিহিমূলক দেশ গঠনে সংস্কার জরুরি। বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করেন। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন, জনগণকে, নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন। সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। গত 16 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে বলেই ভালো মন্দ মিলিয়ে আমরা দেখি বিএনপি 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখানে হয়তো অনেক প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু এটাকে আমি অগ্রগতি বলবো যে বিএনপি অনেক কিছু নতুন দিয়েছে যেটা আগে তারা স্বীকার করতো না বা দিতে চাইতো না। সংবিধানে যেসব কালাকানুন ঢুকে আছে এগুলোকে ঝেঁটিয়ে দূর করা এবং সেখানে অধিকার প্রতিষ্ঠা করা, এবং যে অধিকারের ব্যাপারে অনেক সুন্দর প্রস্তাব এখানে রয়েছে সেই অধিকারগুলোকে সুসমন্বিত করা। অপরাধীদের বিচার, নির্বাচন ও সংস্কার একই সাথে সম্পন্নের উপর জোর দেন বক্তারা। যারা বলি সংস্কার বাদ দিয়ে নির্বাচন করতে হবে কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার করতে হবে, তারা কেউই সঠিক নয়। আমাদের দুটোই করতে হবে এবং একটার জন্য একটা অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। আমরা সমান্তরালভাবে এগুলো চলতে হবে। সংস্কারেই চলতে থাকুক, আমাদের নির্বাচনের কোনো দরকার নেই, এই ধারণাটা খুব ভ্রান্ত ধারণা। যদি মনে করেন যে নির্বাচনের দিকে না গিয়ে শুধু সংস্কারের দিকে যাবেন, তাহলে যে জিনিসটা ঘটবে বাংলাদেশে সেটা হলো বিরাজনীতিকরণ। সংবিধান সংস্কারে প্রজাতন্ত্রের স্থলে জনগণতন্ত্র প্রতিস্থাপনের নামে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার পরামর্শ দেন কোনো কোনো বক্তা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। একটি হত্যা মামলা থেকে আসামিকে রেহাই দিতে নেয়া কথিত ঘুষের মামলা থেকে বেকসুর খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাড়াও বেকসুর খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মোট 8 জন। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3-এর বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায় মুক্তির উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে 1-11 সময় বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিএনপির আইনজীবীরা জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। জনাব তারেক রহমান এই মামলা থেকে যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন, তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন। ওনাকে খালাস দেওয়া হয়েছে, বেকসুর খালাস। যে 8 জন আসামি, জনাব বাবর, তাকেও খালাস দিয়েছে। মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে 20টি ব্যাংক থেকে 33 কোটি টাকা আদায়ের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাইমা ওয়াজেদ হোসেন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে এই কাজে সংশ্লিষ্ট মর্মে মিথ্যা দাবি করে 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করেন। দ্বিতীয় মামলায় বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসভুক্ত ব্যাংকের CSR খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে আদায় করেছেন সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। পুতুলকে তার পদ থেকে অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটি চিঠিও পাঠিয়েছে দুদক।
চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে 2018 সালে জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনে 18 কোটি টাকার ঘুষ নেন তিনি। পদবাণিজ্য করতে 301 সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিগুণ করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এসব অবৈধ অর্থ সিঙ্গাপুর, লন্ডন ও সিডনিতে পাচারের তথ্য আছে দুদকের কাছে। এসব তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে দুদক। এদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, তার মেয়ে ও শালিকার বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। মামলায় প্রায় 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বেসরকারি প্রাইম ব্যাংক থেকে ঋণের নামে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি এহসান খসরু সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, দেশে কমপ্লায়েন্স কোম্পানিগুলো কষ্টে আছে, যারা করের জালে নেই তারাই আরামে আছে। বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব চেম্বার নেতাদের সাথে বৈঠকে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দেন 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তোলন করছে বাংলাদেশ। ব্যবসায়ীদের কাছে প্রকৃত আয় ব্যয়ের হিসাব দাবি করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, প্রতিষ্ঠানগুলোতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হলে কর হার কমলেও রাজস্ব আহরণে প্রভাব পড়বে না। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বিগত কয়েক বছর ব্যবসার গ্রোথ হয়নি। আওয়ামী লীগ সরকার রফতানি বেশি দেখিয়ে এসেছে। কর দিয়ে সরকারি সেবা ঠিক মতো না মেলায় কর দেওয়ার প্রতি সাধারণ মানুষের অনীহা রয়েছে বলেও মনে করেন বক্তারা। দাম ও মানের কারণে জৌলস হারাচ্ছে চকবাজারের বাহারি পদের ইফতার বাজার। বড় বাপের পোলায় খায় শিক্ষিত খাসির রোস্টের নামে ইফতারি পণ্য বিক্রি জনমনে হাসির খোরাক তৈরি করেছে। তবে বাহারি রকমের গরু, মুরগি, শাহী কাবাব, কেজি ওজনের শাহী জিলাপি, হালিম রোজদারদের আকর্ষণ বাড়িয়েছে বহুগুণে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এই যে যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত কাশি। বাহারি আর ঐতিহ্যের ইফতার মানে চকবাজার। পুরান ঢাকা তো বটেই, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে ভিড় করেন চকবাজারের শাহী মসজিদের সার্কুলার রোডে। খাইলে রাজা, না খাইলে প্রজা। 15 রোজা পার হতে চলল, অথচ চকবাজারে নেই সেই চিরচেনা ভিড়। যারা ইফতার কিনতে এসেছেন বেশিরভাগই আশপাশে। সবসময় শুনছি চকবাজারে নাকি ভালো ইফতার পাওয়া যায়, ইফতারের জন্য ফেমাস, এই জন্য আসলাম। হালিমের বাজারে আমার মনে হয় এর চেয়ে টেস্টি হালিম আর খাওয়া যায় না। আর খুব ভালো লাগছে হালিম, প্রায় নেই। আমি ওই কোয়েল পাখির এই চিকেনটার চাচ্ছিলাম আর ওই চিকেনটার জন্য আনছি। বিক্রেতাদের দাবি, কম দামে ইফতারের নানা পণ্য বিক্রি করছেন তারা। বিশেষ করে সুতি কাবাব, খাসির লেগ রোস্ট, কোয়েল রোস্ট, আস্ত মুরগির রোস্ট সহ বাহারি ইফতার পণ্য বিক্রি হচ্ছে। শিক্ষিত খাসির রোস্ট বিক্রি হচ্ছে 800 টাকায়, আর দিনে বিক্রি হচ্ছে অন্তত 100-এরও বেশি। এই যে যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত কাশি। এই যে যেটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটাই চকবাজারের সেরা। বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা 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 লে যান 800 টাকা পার পিস। এটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, ঠিক আছে, এই জন্য এটার নাম শিক্ষিত খাসি। আমরা আসছিলাম আসলে শিক্ষিত খাসি দেখতে, যে আসলে শিক্ষিত খাসিটা দেখতে কিরকম। মানে ওনার শিক্ষিত খাসি, মানে শিক্ষিত খাসি আর কি বলে, আমরা সবসময় ওখান থেকে খাই। আমরা হলো বাবুর্চি, আমাদের বাবার নাম হলো কালা বাবুর্চি। আমরা এখানে সুতি কাবাব বানাই, এখানে স্পেশাল রুটি আছে, আমাদের কিমা রুটি আছে, চিকেন টিক্কা কাবাব আছে, চিকেন হারাইলি কাবাব আছে, চিকেন রেশমি কাবাব আছে, সব ধরনের কাবাব ইনশাআল্লাহ আমাদের কাছে আছে। ইফতারের স্বস্তি মৌসুমি ফল, নানা ধরনের জুস নিয়েও বসেছেন ব্যবসায়ীরা। ফাস্টফুডের দোকানিরাও তাদের পসরা সাজিয়েছেন চকবাজারের ইফতার বাজারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সিটিতে ওয়ার্ড প্রশাসক নিয়োগের চিন্তাভাবনাকে জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির নেতা। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নয়। এ ধরনের নিয়োগ প্রক্রিয়া আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকবেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন ঢাকা দক্ষিণের এই সাবেক মেয়র প্রার্থী। ইদানিং
একটি কথা শুনতে পাচ্ছি যে দক্ষিণ সিটি উত্তর সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়ে আমি যতটুকু জানি আমাদের প্রধান বক্তা ওনারা পার্টির সিদ্ধান্ত আরও স্পষ্টভাবে ভবিষ্যতে তুলে ধরবেন। আমার জানা মতে যে এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখন নাই এবং এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত হবেন তারা কিন্তু আসলে দলের বিপক্ষে অবস্থান করবেন বলে আমরা ধরে নিতে হবে। ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশোধিত আইনের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারহীনতা সংস্কৃতির কারণে দেশের ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। পটুয়াখালীতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী ও তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে নাহিদ এ দাবি জানান। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর খোঁজ খবর নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। পরে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এনসিপির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান সহ অন্যান্যরা এ সময় তার সাথে ছিলেন। এ যেন পুকুর চুরি। 1-2 কোটি নয়, প্রায় 300 কোটি টাকার ব্যক্তি মালিকানাধীন জমি কোনো ধরনের অধিগ্রহণ ছাড়াই হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের অসাধু কিছু কর্মকর্তার বিরুদ্ধে। রাজধানীর তুরাগ থানাধীন ধৌর এলাকায় এমন জালিয়াতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভোগ দখলে থাকা বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। হাইকোর্টের আদেশকে পাশ কাটিয়েই এসব চলছে। রাশেদুল ইসলাম বাবুলের ক্যামেরায় বিস্তারিত থাকছে ফজলে রাব্বি রিপোর্টে। মোহাম্মদ আতিকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। পৈতৃক সূত্রে তুরাগ থানাধীন ধৌর এলাকায় প্রায় 15 বছর আগে 4 বিঘা জমি পেয়েছিলেন তিনি। চেয়েছিলেন শেষ বয়সে এখানে মাথা গোজার ঠাঁই হবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। আতিকুর রহমানের মতো এমন আরো বেশ কয়েকজন মানুষের ভোগ দখলে থাকা অন্তত প্রায় 50 বিঘা জমি ভূমি কর্মকর্তা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে দলিল করে চটজলদি নাম জারি করা হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। পুরো এলাকায় আমরা চাষাবাদ করি, যে আমরা বালু ভরাট করতেছি স্থাপনা তৈরি করার জন্য, কেউ আজ পর্যন্ত আসে নাই, কোনো লোকই আসে নাই। তাহলে আমরা এটা বুঝবো কি আমরা যে তারা এটা অধিকার, বা আমাদেরকে কোনো চিঠিও দেয় নাই গভর্নমেন্ট থেকে, ডিসি অফিস থেকে, এসিলেন অফিস থেকে, কেউ আমাদেরকে কোনো জানা নাই। এটা একটা যোগ সাজেশ করে, এটা 2-3 বছর যাবত মনে হয় এটা যোগ সাজেশ করতেছে। প্রকার যাচাই বাছাই পূর্বক আমাদের স্থানীয় মানুষের মতামত আমাদের নোটিশ না করে এই সমস্ত যোগ সাজেশ করে এই কোম্পানির নামে বা এই ভূমি কর্মচারী কল্যাণ সমিতির নামে কিভাবে দলিল দেয়, আমরা এটার আইনি প্রতিকার চাই। একটা জমি অধিগ্রহণ করতে হইলে কিংবা রেজিস্ট্রি করতে হইলে, কাউকে রেজিস্ট্রি করে দিতে হইলে সে জমিটার কি করতে হবে? নামজারি, খাজনা খারিজ, মিউটেশন কমপ্লিট থাকতে হবে। সেটাও তাদের নাই। তারা আগে দলিল করছে, পরে নামজারি মিউটেশন করছে। এটা হলো আরেক ব্যাপার। বংশ পরম্পরায় পাওয়া জমি কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতির নামে নামজারি করা হলো তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ঘটনার সত্যতা যাচাই বাছাই করতে বেশ কিছু ডকুমেন্ট সংগ্রহ করে বাংলাভিশন। তাতে দেখা যায় 1952 সালের প্রজাবিলি গ্যাজেটের পর ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যেসব ব্যক্তির নামে জমি রেকর্ড অধিভুক্ত রয়েছে সেগুলো তদারকির ব্যাপারে ভাওয়ালরাজ কর্তৃপক্ষের যে কোনো ধরনের হস্তক্ষেপ আদালত অবমাননার শামিল। এখন প্রশ্ন হলো, ব্যক্তি মালিকানাধীন এই সকল জমি অধিগ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়কে কিভাবে ক্লিয়ারেন্স দিল ভাওয়ালরাজ কর্তৃপক্ষ? এমন প্রশ্ন করতেই দায়সারা জবাব দিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার। ওদের সাথে আপনারা লড়ছেন না, আইন লড়াই? হ্যাঁ, লড়ছেন। তো সেই জমিটা আমার সম্পত্তি, আমি বলবো না, আমি বলবো না যেটা আমার সম্পত্তি। আপনি বলছেন, আমি বলছি, তারাও মালিকানা বলছে যে এটা আমার সম্পত্তি। কিছু জিনিস আপনি পাইছেন, কিছু সম্পত্তি সে পাইছে, স্বাভাবিক আইন লড়াই যেটা পাবে। এখন সেই সম্পত্তির মধ্যে মালিকানা সম্পত্তিও আপনি আপনার দেখিয়ে তার কাছে দিয়ে দিচ্ছেন, হস্তান্তর করছেন। এটা কি সম্ভব? কে বলছে আপনাকে মালিকানা সম্পত্তি মানে আমার দেখিয়ে আমি হস্তান্তর করছি? কিভাবে এটা কেন বলছি? কিভাবে সে দলিল করলো, নামজারি করলো? কে দিছি? আচ্ছা, আপনি এটা সরান। আমি বুঝতেছি না আপনার কি চাচ্ছেন, আমাকে কি তথ্য চাচ্ছেন। তবে ঢাকা জেলা প্রশাসকের দাবি, উচ্চ আদালতে মামলা চলমান থাকলেও জমি অধিগ্রহণ করতে সরকারের কোনো বাধা নেই। তার দাবি, নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ করা হয়েছে।
মামলার কোনো সম্পর্ক নাই। একটা জমিতে যত মামলাই থাকুক অধিগ্রহণ করতে কোনো বাধা নাই। অনেক অধিগ্রহণ কেসে এমন হয় যে ধরেন সরকারের রেকর্ড আছে বা কোনো জটিলতা আছে, মামলা মোকদ্দমা আছে, জি, তখন এক পক্ষের নামে নোটিশ যায়, আরেক পক্ষের নামে যায় না। যে পক্ষ ধরেন রেকর্ড এখন আছে তার নামে যাবে, যে এখনো রেকর্ড ফাইনাল হয় নাই যার নামে, তার নামে তো যাবে না। ঢাকার সীমানায় থাকা তুরাগ এলাকা একসময় রাজধানীর বাইরে বলে গণ্য করা হলেও এখন সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড এটি। পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে আসা জমি রাতারাতি বেহাত হওয়ায় এলাকাবাসী কিছুটা বিস্মিত। তাদের চাওয়া এমন জালিয়াতির সুষ্ঠু সমাধান হোক। আমরা কোনো নোটিশ পাই নাই, আমরা কোনো ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পথ পেরিয়ে পরিবারের সাথে ইফতার করতে অনেকে ছোটেন নিজ গন্তব্যে, তবে পথে যাদের ঘর তাদের ছুটে চলার নেই তারা। কেউ কিছু দিলে সেটি দিয়ে সারতে হয় ইফতার, তা না হলে নিজের সামর্থ্য অনুযায়ী ছোলা মুড়ি কিংবা ভাত দিয়ে ইফতার করেন অনেকেই। পথে থাকা অসহায় মানুষের ইফতারের খবর জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 3 সন্তানের জননী আমেনা খাতুন বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দেন। এখন রাস্তার ফুটপাতই তার ঘর। মাথা গোজার ঠাঁই না থাকলেও সন্তানদের নিয়ে থাকেন বেশ দুশ্চিন্তায়। সারা বছরই যার রোজা, তার নতুন করে ইফতার নিয়ে নেই ব্যস্ততা, কারণ তার বিশ্বাস কেউ না কেউ দিয়ে যাবে ইফতার। মানে জেনে থাকতাম এন থেকে বাইর করে দিচ্ছে রুমের থেকে, এই কারণে এই রাস্তায় এসেছি। যদি পাই ভাগ্যতা তাহলে ইফতার করি, নাইলে পারি না, পানি দিয়ে করি, কি করবো। তার মতো আরেক অভাগা ইসহাকুল মিয়া লিভার জটিলতায় স্ত্রী মারা যাওয়ার পর 2 সন্তান নিয়ে ভেসে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। ইফতারিতে কিছু না কিছু পেলেও সাহারিতে তেমন কিছু জোটে না। সন্তানদের নিয়ে তাই পথ চেয়ে থাকতে হয় তার মতো ফুটপাতে থাকা অসংখ্য মানুষকে। কষ্ট তো এটি, মানে বাচ্চা কাচ্চারা খাইতে একটু কষ্ট করে, এরপর আমরা আমি রোজা রাখলাম, সেই টাইমে খাওয়ানোর কারণে রোজাটা রাখতে পারি না। তাকে মসজিদের তো ইফতারি দেয়, এন তেন আমরা খাই আর কি। রুম ভাড়া লাগে বারোওয়ালা মনে করেন বাইর করে দিছে ভাই, বউ বাচ্চা পোলা বানলে রাস্তায় নামছি, কি করা। খুব সংকট অবস্থা ভাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে খুব কষ্ট হয়ে যায়। বাসায় তাহলে ভাত খাই, আর না হয় মুড়ি টুড়ি নিয়ে বানাই, বেগুনি আলু সব কিনে নিতে হয়, বানায় খাই। পড়ার জিনিস তো ক্ষয় হয় না, তাও ইত্যাদি কিনাই লাগে, তা ওখানে দেয়, মসজিদ ঘরে দেয়, ওই মসজিদ ঘরে দেয়। ইফতারি করে এখানে কি ওখানে, মানে রাস্তাঘাটে আর কি, বাসা বাড়ি নাই তো, রাস্তায় ঘুমাই, রাস্তায় থাকি। সেরই তো প্রশ্ন না। ইফতারের সময় যে আমাদের ভালো কাজের হোটেল নামে একটা আছে, উনি সবাই প্রত্যেক দিন এসে ইফতারি দিয়ে যায়। ইফতারি যে দেয়, অনেক মানুষ দিয়ে যায় ইফতারি, বিরিয়ানি দেয়, খিচুড়ি দেয়, মুড়ি দেয়, বুট দেয়, ওলাই খায়। আমার স্বামী প্রতিবন্ধী। ইফতারের আগে যখন সবাই পরিবারের সাথে ইফতার করতে দ্রুত গতিতে ছুটে চলেন, তখন রাস্তাতেই থেকে যান এসব অসহায় মানুষ। উঁচুতলায় যখন সবাই সামর্থ্য অনুযায়ী ইফতার করেন, তখন গাছতলায় উচ্চবিত্তের সহায়তায় পথ চেয়ে থাকেন তারা। হয়তো কারো না কারো একটু সহায়তায় মুখে হাসি ফুটবে তাদের পরিবারেও। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে বেশ জমেছে শেষ দিকের ঈদ কেনাকাটা। বাহারি নানা পোশাকে ঠাসা বিপণী বিতানগুলো, বেদম ভিড় ক্রেতাদের। বাজারে দিনরাতের ব্যবধান কমে গেছে। ভারতকে হটিয়ে ঈদ বাজারে দাপট দেশীয় ও পাকিস্তানি কাপড়ের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় সাইফুল ইসলাম। ঈদে নতুন পোশাকে সাজতে সব বয়সী মানুষের স্রোত এখন বিভিন্ন শপিং মলের দিকে। আড়ম্বর পরিবেশে ঈদের কেনাকাটা করছেন সবাই। চট্টগ্রাম মহানগরীর বড় বিপণী কেন্দ্র টেরিবাজার, মিনি সুপার, সেন্ট্রাল প্লাজা, নিউ মার্কেট সহ সবখানেই বেজায় ভিড়। নারীরা কিনছেন শাড়ি, 3 পিস, তার সাথে মিলিয়ে জুতো। ছেলেদের পছন্দের তালিকায় পাঞ্জাবি, পাজামা। শিশুরাও মা বাবার সাথে ঘুরে কিনছে পছন্দের জামাকাপড়। বিপণী কেন্দ্রের পাশাপাশি সমান তালে বিক্রি চলছে সড়কে, ফুটপাতেও। দেশি বিদেশি নয়, গুণমান দেখে পোশাক কিনছেন ক্রেতারা। দাম আগের মতোই বলছেন ক্রেতা বিক্রেতা। ফ্রক, লেহেঙ্গা আর একটা 3 পিস। পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশের মধ্যে যেটা আমাদের পছন্দ হবে সেটাই কিনবো। ঈদে যা কিছু কেনা লাগে আর 3 পিস, ব্যাগ, জুতা সবকিছুই কিনতে আসছে, সবকিছুই পেয়ে গেছি অনেস্টলি। একসাথে নিচে আমরা শপিং করার জন্য দূর থেকে হলেও এখানেই আসি সবসময়, এবং রিজনেবল প্রাইসে কেনার সুযোগ পাই। আমি আসলে নিজের জন্য আসি দেখতে, দেন আম্মুর জন্য আসি, দেখি পাকিস্তানি, ইন্ডিয়ান সবগুলো কালেকশনই দেখতেছি। আগে ঈদ বাজারে দাপট ছিল ভারতীয় কাপড়ে, এবার দেশীয় কাপড়ের পরেই বেশি বিক্রি হচ্ছে পাকিস্তানি কাপড়।
পাকিস্তানি গারারা, সারারা এবং গাউনের বিশেষ সমাহার, যেটা আমরা এবং ভালো সারা পেয়েছি। 60% বাংলাদেশের প্রোডাক্ট, 30% পাকিস্তানি, 10% ইন্ডিয়ান 10% হবে না, আর কম হবে। বিশেষ করে বাচ্চাদের শপিং এখন পুরোপুরি প্রায় শেষের দিকে, আমরা সেই আইটেমগুলোই বেশি সেল করতেছি। এদিকে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, বাংলাদেশের কাপড়ের মান ভারত পাকিস্তানের থেকেও ভালো। এইটা আসলে আমরা নিজস্ব সিকিউরিটি নিয়োগ করি। আমরা এই যে সিএমপি কমিশনারের পক্ষ থেকে এবং কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেন। আর আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখন ইন্ডিয়ার প্রোডাক্ট থেকে হার মানাবে। এখন আমরা প্রতিটা দোকানে যেই এই যে বাংলাদেশে যে আমাদের মালগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা পাকিস্তানের চেয়েও কম না এবং ইন্ডিয়ার মালামাল থেকে সেটা কম না। ঈদ উপলক্ষে চট্টগ্রামে বেচাকেনা 3000 কোটি টাকা ছাড়িয়ে যায়। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে। পরে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, 4 আগস্ট তার সই করা চিঠিতে কারফিউ জারি হয়। ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, শরীফ মাহমুদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে। শরীফ মাহমুদ প্রায় 10 বছর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরানো রাজনীতির অনেক উপাদান রাজনৈতিক দলগুলোতে রয়েছে। পরিবর্তনের সাথে যারা তাল মেলাতে পারবে না, তারা কালের গর্ভে হারিয়ে যাবে। বরিশাল ক্লাব মিলনায়তনে দলটির নেতাকর্মী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। বিচারপতি আব্দুর রউফের স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। হামদর্দ প্রধান কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। হামদর্দ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডক্টর AK আজাদ খানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। বিচারপতি আব্দুর রউফের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ। ইফতার মাহফিল করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় সংসদের LD হলে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি হারুন জামিল। রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা এতে অংশ নেন। ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট 14 প্রো ও রেডমি A5। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। এ সময় তিনি শাওমির সর্বশেষ উদ্ভাবনগুলো এবং ফ্যানদের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে শাওমির অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত করার পাশাপাশি কিভাবে স্মার্টফোন বাজারে শাওমি মানদণ্ডের পরিমাপক হয়ে উঠেছে তা নিয়ে আলোচনা করা হয়। শাওমি পরিবারের সদস্য ছাড়াও প্রযুক্তি প্রেমী ও শাওমি ফ্যানরা এতে অংশ নেন। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের নিত্যপণ্য ও নগদ অর্থ বিতরণ করেছে নটর ডেমিয়ানরা। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নির্ময়ের 129 জন নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীর মাঝে নিত্যপণ্য বিতরণ করা হয়। উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী। ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানার লাঙ্গাইর ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। মাইজবাড়ি বাজার সংলগ্ন মাঠে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। কেরানীগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন।
বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল হয়েছে আশুলিয়ায়। আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর মিয়া। সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোখলেসুর রহমান খান। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন, তাই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে 36 দিন ধরে চলা গণ অবস্থান কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বিকালে সদরপুর উপজেলা শিল্পকলা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। এ সময় তিনি বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচন পেছাবে না আশ্বাস প্রধান উপদেষ্টার, জানালেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার, বিচার হবে অপরাধে জড়িতদের। বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা 7 বছর, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন। 166টি সংস্কার প্রস্তাবের 120টিতে একমত এলডিপি, নির্বাচনের সময় বেঁধে দেয়নি জামাত, রবিবার সুপারিশ জমা দেবে বিএনপি। হত্যা মামলা থেকে রেহাই দিতে কথিত ঘুষের মামলায় তারেক বাবর বেকসুর খালাস, আর কোনো মামলা নেই বিচারিক আদালতে। মিথ্যা তথ্যে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা আদায়, দুদকের মামলা, জিএম কাদেরের অর্থ কেলেঙ্কারির তদন্ত শুরু। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।